আমি বাড়িতে একা থাকতাম আর একজন লোককে কাজের জন্য রেখে নিয়েছিলাম। প্রতি রাতে খাবার পর আমি সবসময় জ্ঞান হারিয়ে ফেলতাম। সকালে সারা শরীর ব্যথা করত, আর একদিন রাতে না খেয়েই ঘুমিয়ে পড়লাম। কিন্তু সেই সময় আমার হুঁশ উড়ে গেল যখন মাঝরাতে আমার সাথে থাকা লোকটা, আমার নাম রিনা, এবং আমি ছিলাম ২৪ বছরের একটি যুবতী এবং সুন্দরী মেয়ে। পড়াশোনা শেষ করে আমি কাজ শুরু করলাম। আজ আমার ছুটির দিন, এবং আমি যখন ঘরের জিনিসপত্র কিনতে বাজারে যাই তখন গরমের কারণে আমার মাথা ঘোরা শুরু হয়। আমি ১ সপ্তাহের মুদিমাল কেনার পর বাড়ি ফিরছিলাম যখন একজন লোক আমাকে তখন ধাক্কা দেয়। আমার খুব লজ্জা লেগেছিল, আমার কারণে তার খুব জোরে লেগে গিয়েছিল। গরমের কারণে তিনি ঘামছিলেন। আমি ওই লোকটির কাছে ক্ষমা চাইলে সে বলল, বোন, আমার কাজের খুব দরকার। আগে একটা দোকানে আমি কাজ করতাম, কিন্তু পরে সেই দোকান বন্ধ হয়ে যায় আর আমি বেকার হয়ে যাই। আমি প্রতিদিন কাজের খোঁজে বাজারে আসি, কিন্তু আমার বয়স দেখে কেউ আমাকে কাজ দেয় না। খুব খারাপ অবস্থায় আমি আমার জীবন চালাচ্ছি। আপনি আমার একটু উপকার করুন। আপনি যে কাজ বলবেন আমি সেটাই করব। লোকটা জোর করে আমার হাত থেকে জিনিস ভরা ব্যাগগুলো কেড়ে নিজের হাতে নিল আর বলল, বোন, আমি আপনাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দেব, আপনি আমাকে কিছু টাকা দিয়ে দেবেন। লোকটার ওই রকম অবস্থা দেখে তার জন্য আমার দয়া হল। সে আমার বাবার বয়সী ছিল, তার মুখ আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দিল। লোকটি খুব ভালো কথা বলেছিল এবং মনে হয়েছিল সে একটি ভালো বাড়ির লোক। পরিস্থিতি তাকে এমন পর্যায়ে নিয়ে এসেছিল যে সে আমার কাছে চাকরি চাইতে বাধ্য হয়েছিল। আমি বললাম, বাবাজি, ঠিক আছে, আমি তোমাকে আমার বাড়ির কাজের জন্য রাখব। আমার এমন একজন লোক দরকার যে আমার জন্যে বাড়ির জিনিসপত্র আনবে এবং বাড়ির ছোট বড় কাজগুলোও করবে। তোমার আপত্তি না থাকলে তুমি আমার সাথে চলো। আমার কথা শুনে লোকটার মুখে হাসি ফুটে উঠল। আমি বাবাজিকে তার বাড়ির কথা জিজ্ঞেস করলে বাবাজি বলেন যে তিনি অন্য শহর থেকে এখানে চাকরি করতে এসেছেন এবং তার মেয়ের বিয়ের জন্য কঠোর পরিশ্রম করছেন। প্রত্যেক বাবার মতো তিনিও চেয়েছিলেন তার মেয়েকে পৃথিবীর সব সুখ দিতে। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি বাবাজিকে সান্ত্বনা দিলাম যে আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বাড়ি এসে বাবাজিকে কিছু ঘরের কাজ বুঝিয়ে দিলাম। আমি বাবাজিকে দিয়ে কিছু ঘর পরিষ্কারের কাজও করাতে চেয়েছিলাম। আমার ঘর খুব নোংরা হতো না, কিন্তু পরিষ্কার করার সময় আমার থাকত না। বাবাজি আমাকে বলেছিলেন যে তিনি খুব ভালো খাবারও রান্না করতে জানেন এবং তিনি নিজে থেকেই আমার জন্য খাবার তৈরি করবেন বলে জানালেন। আমি নিজে একটা চাকরি করা মহিলা ছিলাম, তাই আমি বাবাজিকে বলেছিলাম যে এখন থেকে আপনি বাড়ির সমস্ত দায়িত্ব পালন করুন। আমি আপনাকে খুব ভালো বেতন দেব। আমার কাছে টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আমি একাকী জীবনযাপন করছিলাম এবং আমি চাকরির পাশাপাশি ঘর দেখাশোনা করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়তাম। সেই কারণেই আমি বাবাজিকে খুশি মনেই রেখে নিয়েছিলাম, কারণ তিনি আমার কাছে তাকে খুব ভালো মানুষ বলে মনে হয়েছিল। বাড়িতে তখন একটা ঘর দিয়ে দিলাম বাবাজিকে। এত বড় বাড়িতে আমি একা থাকতাম। অনেক বছর আগে আমি আমার বাবা মাকে ছেড়ে আলাদা হয়ে যাই। ঘরের চার দেওয়াল আর আচার অনুষ্ঠান আমার একদম ভালো লাগত না। আমার বাবা আমাকে অনেক পড়াশোনা করিয়েছিলেন, কিন্তু তিনি আমার চাকরির বিরুদ্ধে ছিলেন এবং চেয়েছিলেন যে আমি পড়াশোনা শেষ করার সাথে সাথেই তার ভাগ্নিকে বিয়ে করি। বাবা আমার ৩ বড় দিদির সাথেও তাই করেছিল। পড়াশোনা শেষ করার সাথে সাথেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এবং চাকরি করতে বাধা দেওয়া হয়েছিল। আমি আমার জীবনে এসব চাইনি। এত তাড়াতাড়ি বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। বাবা আমাকে বলেছিলেন, পৃথিবীর রূপ রঙে যখন তোমার মন ভরে যাবে আর তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন তোমার বাবার একটা কথা মনে পড়বে। বাবা হয়তো একদম ঠিক বলেছিলেন, তাই বাবাকে খুব মিস করতাম। যখনই আমি কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি আসতাম, সেই বাড়িটি আমাকে আমার বাবা মায়ের কথা মনে করিয়ে দিত। আমার বাবা মা আমাদের বোনদের খুব যত্নের মধ্যে রেখেছিলেন, আর আমি কখনোই ঘরের কোনো কাজ করিনি। কিন্তু যখন থেকে আমি আমার বাবা মার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়েছি, আমাকে নিজেকেই সবকিছু করতে হতো। আর ধীরে ধীরে আমি বুঝতে পেরেছিলাম যে কিভাবে আমার বাবা মা আমাকে পৃথিবীর সমস্ত রকম খারাপ ভালো থেকে রক্ষা করতেন। আমার ডিগ্রির জোরে আমি একটা খুব ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছিলাম। যখনই আমি পিছনে ফিরে তাকাই, আমি বুঝতাম যে আমি বাড়ি ছেড়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন আমার বাবা মায়ের কথা মনে পড়ে আমি অস্থির হয়ে যাই। আমার বাবা বলতো, চাকরি করেও মেয়েদের বিয়ে করতে হয়, তাই ভালো ছেলেকে বিয়ে করে তোমাকে বিদায় করাই ভালো। অথচ আমি বিশ্বাস করতাম যে নিজের পায়ে আমায় দাঁড়াতে হবে আর পরিশ্রম করতে হবে, জীবনে কিছু অর্জন করতে হবে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। বাড়ি ছাড়ার পর আমি সব স্বপ্ন পূরণ করেছি। আমি সারাক্ষণ বাড়িতে আর কাজে একা থাকতাম আর বিশ্রামের সময়ও পেতাম না। মাঝে মাঝে এত ক্লান্ত হয়ে যেতাম যে রাতের খাবার না খেয়ে বিছানায় পড়ে ঘুমিয়ে যেতাম। বাবাজিকে বাড়িতে রাখার পর থেকে আমি পুরোপুরিভাবে চিন্তামুক্ত ছিলাম, কারণ বাবাজি দুদিনের মধ্যেই বাড়ির সমস্ত দায়িত্ব বুঝে ফেলেছিলেন।
এবং সম্পূর্ণ আন্তরিকতা আর নিষ্ঠার সাথে তিনি ঘরের সব কাজকর্ম করতেন। আমি ঘরের কাজের জন্য তাকে রেখেছিলাম, কিন্তু রান্না খাবার দায়িত্ব সে নিজেই নিয়ে নিয়েছিল। বাবাজি খাবার খুব ভালো রান্না করতেন। তারপর থেকে আমি সবসময় বাড়িতেই রাতের খাবার খেতে শুরু করেছিলাম, নইলে বেশিরভাগ রাতের খাবার আমি বাইরে থেকেই অর্ডার করতাম বা না খেয়ে ঘুমোতে যেতাম। রাতের খাবার খাওয়ার সাথে সাথে আমার এত ঘুম আসত যে আমি বিছানায় শোবার সাথে সাথেই ঘুমিয়ে পড়তাম এবং তারপর আমি সকালবেলাতেই ঘুম থেকে উঠতাম। বাবাজির আসার পর থেকে আমি আমার ঘুম নিয়ে খুব চিন্তিত ছিলাম, কারণ আগে সারা রাত বিছানায় শুয়েও কিছুতেই ঘুম আসত না। ক্লান্তির কারণে আমার সারা শরীর ব্যথা করত, কিন্তু বাবাজির আসার পর আমি খুব আরাম পেয়ে গিয়েছিলাম এবং আমার খুব ভালো ঘুম আসতে লাগল। তাকে নিয়োগের মাত্র 15 দিন হয়েছিল, সবকিছু খুব ভালো চলছিল। একদিন রাতে আমার কিছু অফিসের কাজ ছিল, তাই আমি খাবার একপাশে রেখে প্রথমে কাজ করতে লেগে গেলাম। কিছুক্ষণের মধ্যে বাবাজি ঘরে ঢুকলেন। আমি বাবাজির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে এখানে কি করছেন? তিনি বলতে লাগলেন যে, আমার মনে হলো যেন আপনার শরীর ভালো নেই, আপনার ঘরের আলো জ্বলেছিল বলে দেখতে এসেছি, কারণ তোমাকে নিয়ে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি বাবাজিকে বললাম যে না, আমি একদম ভালো আছি, আমি আমার কাজ করছি, আপনি ঘুমোতে যান। বাবাজি চলে গেলেন। আমি যখন আমার কাজ শেষ করে ঘুমোতে গেলাম, তখন আমার মনে একটা প্রশ্ন এলো যে বাবাজি গভীর রাত পর্যন্ত জেগেছিলেন কেন, যখন তিনি আমার সামনেই ঘুম থেকে উঠে যান। আমার ঘুম থেকে ওঠার আগেই বাবাজি ঘরও পরিষ্কার করে দেন রোজ, আর আমি উঠে দেখি যে আমার জন্য জলখাবার বানাতে ব্যস্ত থাকেন তখন। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম এবং প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমি অফিসে চলে গেলাম। কিন্তু কোথাও বাবাজিকে নিয়ে আমার মনে অনেক প্রশ্ন উঠছিল। আমি বাবাজিকে মোটেও চিনতাম না, আর তাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে আমি তাকে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম। আমি এদিকে প্রায় প্রতিদিন অফিসের কাজে নানারকম সমস্যার মুখোমুখি হতাম, আর তারপর আবার বাবাজিকে নিয়েও চিন্তিত ছিলাম। যাই হোক, বাবাজি খুব ভালো কথা বলতেন এবং বাড়ির কাজও মন দিয়ে করতেন, তাকে নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। তবে গতরাতের কথা আমাকে কিছুটা বিভ্রান্ত করেছিল। সন্ধ্যায় আমি বাড়ি ফিরলে বাবাজি সঙ্গে সঙ্গে চা বানিয়ে আমার ঘরে নিয়ে আসেন। আমি বাবাজিকে জিজ্ঞেস করলাম তার পরিবারের সদস্যরা কেমন আছেন আর তার বিয়ের কবে। বাবাজি নিজেই বলতে শুরু করলেন যে তার পরিবারের সদস্যরা গ্রামে থাকেন আর বাবাজি শহরে এসে থাকে অনেক বছর কেটে গেছে। এই কাজই তিনি করেন এবং বছরে একবার তার বাড়িতে যান। তার মেয়ের বিয়ের 6 মাস বাকি এবং বাবাজিকে তার মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে হবে, এজন্য তার টাকার প্রয়োজন। আমি বাবাজিকে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আপনার মেয়ের বিয়ের জন্য যথাসম্ভব সাহায্য করব। সে খুব খুশি হয়ে চলে গেল, আর আমি ভাবতে লাগলাম যে এই লোকটাকে বিশ্বাস করে আমি ঠিক করছি কিনা। ভাবলাম বাবাজিকে আবার বাজিয়ে দেখে নেওয়া উচিত যে সে ঠিক কিনা। আমি রাতের খাবার খাইনি আর অসুস্থতার অজুহাতে তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলাম। আমি চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়ে থাকলাম, কিন্তু কিছুই হলো না। আমি ভাবলাম যে আমি অকারণে একজন ভালো মানুষকে সন্দেহ করেছি, আর আমি কি না কি ভেবে ফেলেছিলাম। এরই মধ্যে ঘরের দরজা খুলে লোকটা আমার ঘরে ঢুকে এলো। আমি দরজায় ভিতর থেকে তালা লাগিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘরের বাড়তি চাবি দিয়ে ঘরের দরজা খুলেছিল ওই লোকটা। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। এত রাতে সে আমার ঘরে কি করতে এসেছিল জানি না। আমাকে ঘুমোতে দেখে সে ঘর থেকে বের হয়ে গেলে আমি যেন প্রাণ ফিরে এলাম। উফ! কিন্তু এমন সময় আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যখন অমুক লোকটি ওই লোকটির পিছনে ঘরে এলো, যাকে আমি খুব ভালো করেই চিনতাম। আর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সেই মানুষটিও মাঝরাতে আমার বাড়িতে থাকতে পারে। লোকটা আমার বিছানার কাছে এসে আমার পাশে বসল। তার চোখ ছিল আমার শরীরের দিকে। সে আমার মুখে হাত দিতেই আমার দম বন্ধ হয়ে গেল, আর আমি উঠে বসলাম। আমাকে জেগে থাকতে দেখে সেই ব্যক্তিও স্তব্ধ হয়ে গেল। হয়তো সে ভেবেছিল যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। আমি সাথে সাথে ঘরের সব লাইট জ্বালিয়ে দিলাম আর চেঁচাতে থাকলাম। বাবাজি আমার ডাকে সাথে সাথে ঘরে এলেন। আমি রেগে গিয়ে বাবাজির দিকে তাকিয়েছিলাম, আর সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি এগিয়ে গিয়ে লোকটার কলার চেপে ধরলাম। তাকে জিজ্ঞেস করলাম এত রাতে আমার ঘরে কি করছে, যদি আমি ভালো করেই জানতাম যে ওই লোকটি আমার ঘরে কেন এসেছে। যখন আমি আমার বাড়ি ছেড়ে চাকরির জন্য গেলাম, তখন বুঝলাম যে পৃথিবীতে ভালো মানুষের পাশাপাশি অনেক খারাপ মানুষও আছে যারা তোমার জন্য সমস্যা তৈরি করে, বিশেষ করে সেই সময় যখন তোমার মাথায় বাবা বা ভাইয়ের ছায়া থাকে না। আমি একটা খুব বড় কোম্পানিতে চাকরি পেয়েছিলাম, কিন্তু সেখানকার ম্যানেজার যিনি আমার বস ছিলেন তিনি আমার জন্য সমস্যা হয়ে দাঁড়ালেন। মেয়ে হবার পাশাপাশি আমি খুব সুন্দরও ছিলাম এবং এটা আমার জন্য একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তার নোংরা চোখ সবসময় আমার দিকে স্থির থাকে। ম্যানেজার আমার সৌন্দর্যে পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, আর আমার অফিসে কাজ করা কঠিন করে দিয়েছিলেন। কোনো না কোনো অজুহাতে আমাকে তার ঘরে ডেকে আমার কাছে যাওয়ার চেষ্টা করতে। আমি যতই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, সে ততই ইচ্ছাকৃতভাবে আমাকে বিরক্ত করত। আমি যদি তার ঘরে না যেতাম, তখন সে নিজেই আমার কেবিনে এসে আমার সাথে এমনভাবে কথা বলতেন যে আমি খুব লজ্জায় পড়ে যেতাম। আমি জানতাম তার উদ্দেশ্য ভুল ছিল। একদিন সে আমাকে বলতে শুরু করলেন যে আমি তার ইচ্ছে পূরণ করলে সে আমাকে খুব ভালো প্রমোশন দেবে। আমি ভালো করেই জানতাম তার ইচ্ছে কি হতে পারে, তাই আমি তার মুখে জোরে থাপ্পড় মারলাম।
এত বড় কোম্পানির ম্যানেজার যে এমন নোংরা চিন্তার লোক হবে তা ভাবতেও পারনি। আমি তার মেয়ের বয়সী ছিলাম, তবুও সে আমার সাথে এত অসভ্যভাবে কথা বলতে কোনো লজ্জাবোধ করেনি। আমি তার মুখে থাপ্পড় মারার সাথে সাথে অফিসে তোলপাড় শুরু হয় এবং বিষয়টি আরও উপরের দিকে উঠে যায়। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিছু বলার চেষ্টাও করিনি। ম্যানেজার যখন আমার বিরুদ্ধে বলেছে যে আমি তার কাছে প্রমোশন চাইছি আর সে তাকে প্রমোশন দিতে অস্বীকার করলে সে আমাকে বদনাম করার জন্য এই খালাটা তৈরি করেছে, আমি তার মিথ্যাচারে স্তব্ধ হয়ে গেলাম। সে অনেক পুরানো চাকরি ছিল, আমার কোম্পানি তাকে আমার চেয়ে বেশি বিশ্বাস করেছিল আর আমার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছিল। সেই দিনের পর আমি খুব নির্ভরশীল হয়ে পড়ি। আমি সেই ম্যানেজারের কাছ থেকে দূরেই থাকতাম। কিছু কাজ থাকলেও আমি তার ঘরে যেতাম না আর চাকরদের দিয়ে সব কাজ করিয়ে নিতাম। আমি অনেক বছর ধরে তাকে উপেক্ষা করেছি, কারণ এই কাজটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমি জানতাম না যে ওই ম্যানেজার তখনও আমাকে ছেড়ে দেয়নি, বরং সে তার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল। মাঝরাতে আমার ম্যানেজারকে আমার ঘরে দেখে আমি প্রায়